দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। যে ঘটনাটি আজ আলোচনায় সেটি কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যে সকল গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জগিয়েছে তার কতটা আমরা জানি? খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছে আমি মীরা হাসান। আর আজ এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। চলুন তাদের সাথে পরিচিত হই। পরিচয় পর্বটা শুরু করতে চাই প্রথমে জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসানকে দিয়ে। সোহরাব হাসান, আপনি কেমন আছেন? ভালো আছে, এ কারণেই আপনাদের চ্যানেল ওয়ানে আসতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, এই গভীর রাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও আমরা চেষ্টা করব এই আলোচনায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অতিথিকে যুক্ত করে নিতে। একই সঙ্গে চেষ্টা করব আমাদের সহকর্মী যারা দিনভর যে সকল প্রতিবেদন সামনে এসেছে সেই প্রতিবেদনগুলো বিশ্লেষণ করতেও তারা আমাদের সামনে হাজির হবেন। তবে আজ আমরা যে খবরটিকে প্রধান নির্বাচিত খবর হিসেবে নির্বাচন করেছি তাতে বলতেই হচ্ছে যে প্রথম সমাপনী অধিবেশন বা যে অধিবেশনটি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের, সেটা আজকে সমাপনী অধিবেশন ছিল। আর এই অধিবেশনে আজ প্রধানমন্ত্রী বেশ কিছু বক্তব্য রেখেছেন। বেশ কয়েকদিন ধরে চলা এই অধিবেশনে বেশ টানটান উত্তেজনা ছড়িয়েছে, সরগরম ছিল সংসদ। আজ প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তাতে তিনি একটি স্থিতিশীল সংসদ, স্থিতিশীল দেশের কথা বলেছেন। একই সঙ্গে তিনি তার যে চেয়ারটিকে তিনি অলঙ্কৃত করেছেন সেই চেয়ারটির উত্তাপের কথাও জানিয়েছেন। আমরা বরং চলুন প্রধানমন্ত্রীর সেই বক্তব্যটা শুনে আসি, তাহলে আমাদের আলোচনার ক্ষেত্রে বেশ কিছু তথ্য যোগাবে এবং সেটা শুনি আমরা বরং। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না। একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়। কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কাজে আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আমি ব্যর্থ হলে আপনি ব্যর্থ, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য। গোলাম মাওলা রনি, আপনার জন্য প্রথম প্রশ্নটা রাখতে চাই, আসলে জানতে চাই যে আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রী কি এই প্রধানমন্ত্রীর চেয়ারের উত্তাপ বুঝতে শুরু করেছেন? তিনি যতটা বুঝতে পারছেন তার আশপাশের লোকরা কি ততটা অনুভব করতে পারছে যে আসলে এই চেয়ারের উত্তাপ কেমন, বা দায়িত্বশীলদের যে পদবি এবং চেয়ার সেটা আসলে কতটা দায়িত্ব বহন করে? তার বক্তব্য নিঃসন্দেহে ব্যতিক্রম, অনেক সুন্দর বক্তব্য। আপনি যদি প্রশংসা করতে চান, সারা রাত বসে আমি এখানে প্রশংসা করতে পারি, যদি সমালোচনা করতে পারেন। আর যদি আপনি সমালোচনা করতে বলেন, তাও আমি সারা রাত বসে এখানে সমালোচনা করতে পারি। এখন আপনি কোনটা শুনতে চান, জনগণ কোনটা শুনতে চায়, সেটার উপর নির্ভর করে। গোলাম মাওলা রনি কোনটা বলতে চায়? আমি আসলে নিরপেক্ষ বলি, সবসময় নিরপেক্ষ। অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি দুটোই বলি, ভালো দিক বলি, যে এই ধরনের কথা বাংলাদেশ ইতিপূর্বে কেউ কখনো বলেনি। সবাই তার নিজের চেয়ারটাকে মনে করে যে এটা অনেক আরামদায়ক একটা চেয়ার। দুই নম্বর হলে চেয়ারে যদি গরম কিছু থাকে সেটাকে আরও সরিয়ে কতটা উষ্ণ উষ্ণ ভাব করা যায়। হ্যাঁ, এবং অনেকে চেয়ারে আরও মাসাজ টাসাজ বসিয়ে নেয় যে আরও যাতে আরামদায়ক চেয়ার হয়। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার চেয়ারটিকে বলেছেন যে এটি অত্যন্ত উত্তপ্ত, এবং এই চেয়ার তার সঙ্গে কথা বলে, এই চেয়ার তাকে অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। এটা বাংলাদেশের রাজনীতিতে ইতিপূর্বে কেউ কখনো বলেননি। ফলে যারা নতুনত্ব চান, যারা ব্যতিক্রম কিছু চান, এ নিউ ডাইমেনশন চান, তারা এটাকে পছন্দ করবেন। এই গেল এক।
দুই নম্বর হলো যে বিরোধী দলকে আহ্বান জানিয়ে তিনি যেভাবে দুহাত মানে হাত এগিয়ে দিয়েছেন, আমি একটু মানুষকে অভিনয় না করে দেখালে বলে, তিনি যেভাবে হাতটা এইভাবে পেতে দিয়েছেন যে এই যে আমার হাত, এখানে হাত রাখুন। এটা বন্ধুত্বের হাত হতে পারে, এটা ভাইয়ের হাত হতে পারে, এটা সহযোদ্ধার হাত হতে পারে। তো এটাও ব্যতিক্রম। বাংলাদেশে আমি পার্লামেন্টের সেই ৮৬ সন থেকে এই পর্যন্ত পার্লামেন্টগুলো খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছি। আমি কখনো এরকম দৃশ্য কখনো দেখিনি। অ্যাট্রাকশন ছিল। সংসদ নেতা হিসেবে আমার কাছে মনে হয় সবচেয়ে প্রাণবন্ত সংসদ তার বাবার আমলেই যেটা করা হয়েছিল সেটা হলো শাহ আজিজুর রহমানের জামানাতে। তো তখন সংসদ খুব ভাইব্রেন্ট ছিল, কিন্তু এই যে ওনার যে সাবমিশনটা, ওনার যে বিনয়, ওনার যে ভদ্রতা আছে, এই ভদ্রতা উনি দেখিয়েছেন। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে বিরোধী দলীয় নেতা যিনি আছেন তিনিও যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছেন। বাইরে যত কথাবার্তাই বলেন না কেন, আমার কাছে মনে হচ্ছে যে ১৭ বছরের যে দুর্বিষহ যন্ত্রণা এবং তাদের যে কষ্টগুলো রয়েছে, একটা বিন্দুতে সে বিরোধী দল এবং সরকারি দল যখন নীরবে ভাবে যে আমাদের জীবনে আমরা একটা সময় মজলুম ছিলাম, ঠিক ওই ভাবনাটা থেকে তারা বিনয়ী হয়। আবার একই সঙ্গে সঙ্গে তারা চিন্তা করে যে রাজনৈতিক ক্ষমতায় যখন যায়, উভয় দলে চিন্তা করে যে ক্ষমতায় গেলে ক্ষমতার একটা গরম আছে চেয়ারের, যেটা প্রধানমন্ত্রী বলেন, এই গরমের কবলে আমাদেরকে ফেলে বিরোধী দল মনে করে যদি তারা সাবেক সরকারের মতো আচরণ করে, তো কাজেই আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমাদের এই জুলাই সনদ দরকার, আমাদের এই জিনিসগুলো দরকার, এইগুলো আদায় না করে ফিরবো না। তখন তারা রাগ হয়ে যায় এবং তারা চিন্তা করে আগামী বছর আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, ফলে সরকারকে আমরা তুলু করলে তার ক্ষমতায় আসতে পারবো না, তার ভুল ভ্রান্তি ধরতে হবে। তো এইভাবে তারা রাজপথে কথা বলে, এখানে এক ধরনের কথা বলে, ফলে এখনও পর্যন্ত এই যে তাদের যে আহ্বানটা, এই আহ্বানটা শুনে আমরা ঠিক বুঝতে পারছি না এখন এটা যেটা আমার কথা এতক্ষণ যেটা বললাম সেটা হলো ওনাদের দেখে যেটা সাধারণ আমজনের কথা। আর আমার কথা হলো জামাতের সভাপতি এবং বিএনপি সভাপতি এই দুজনের কথাবার্তা শুনে আমাদের মনে হচ্ছে না যে এখনও পর্যন্ত যে তারা সত্যিকার অর্থে সরকারি দল এবং বিরোধী দল, নাকি তাদের মধ্যে আসলে তলে তলে একটা সম্পর্ক আছে। সন্দেহের কারণ হলো যে তারা দীর্ঘদিন একত্রে ছিলেন। নির্বাচনের পরে তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছিল, নির্বাচনের আগেও তারা বলেছিলেন একটা জাতীয় সরকার করা যেতে পারে, আমরা একটা জাতীয় সরকার করব। জামাতটা করে ডাইরেক্ট সেভাবে ঘোষণা দিয়েছিল এবং নির্বাচনের পরে জামাতের আমিরের বাসায় গেছেন, তারপরে নাহিদ ইসলামের বাসায় প্রধানমন্ত্রী গেছেন। এই সমস্ত জিনিসগুলো মনে হয় ইটস এ ফেলোশিপ। তারা চাচ্ছে কি যে কোনোভাবে নিজেদের মধ্যে কোনো রকম ফাঁক ফোকর যেন না থাকে, যা দিয়ে একেবারে টুস করে সাবেক স্বৈরাচার তারা যেন ঢুকতে না পারে। তো সেই দিক থেকে যেটা মনে হচ্ছে যে তাদের এটা একটা সমঝোতা, আর সেই সমঝোতাটাকে পাকাপোক্ত করার জন্য আমাদের দেশের মানুষ খুব গেম পছন্দ করে, সাসপেন্স পছন্দ করে। তো একটা গেম জমানোর জন্য, সাসপেন্স জমানোর জন্য বাইরে কিছু কিছু কথা তো বলতে হবে, কিছু গালাগালি, কিছু জিনিস আসবে। আমাদের সংসদে যা হচ্ছে এই স্বাধীনতা পক্ষের এবং বিপক্ষের যুদ্ধাপরাধ, এগুলো কি সব লোক দেখানোই মনে করেন আপনি? এটা হতে পারে, আমি 100% নট শিওর। আমার কাছে আসলে যেটা একেবারে না, আমি এটা একেবারে দলিল লিখে দিতে পারবো না যেটা করে সন্দেহের অবকাশ আছে আপনি মনে করেন? এখানে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং কারণও আছে। বিকজ হলো কি, রাজনীতির ময়দানটাতে ধরুন আপনার এই যে আমাদের স্টুডিওতে, তো স্টুডিওতে একটা ডেন্সিটি আছে, আমরা তিনজন বসে আছি, তো তিনজনের মধ্যে হঠাৎ করে যদি দুজন চলে যায় আপনি একাই খালি জায়গা পূর্ণ করতে পারবেন না। তো এখন সংসদে এখনও 50% জায়গা আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী যেভাবেই আপনি হিসাব করেন না কেন এই জায়গাটা ভ্যাকান্ট আছে। তো এখন তারাও দেখতে পারে, তারাও বুঝতে পারে যে জনগণ কিছুটা দেখতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে। তো ওরকম জন্য নাটকটা আসলে জমজমাট করতে হবে। বাংলা বিহার উড়িষ্যার নবাব এরকম কথাবার্তা, তুমি আমার সঙ্গে এই কাজগুলো করলে, আলিয়া তোমার কি মনে নেই, গোলাম হোসেনে কি কাজ করলে, এই জিনিসগুলো মানুষ শুনতে চায়। তো সেই জিনিসগুলো হচ্ছে, এতে কোনো অস্বীকার করার কোনো কিছু উপায় নেই। আবার যেটা আতঙ্ক লাগে, ভয় লাগে কি জানেন, যখন অভিনয়টা খুব অতিমাত্রায় হয়ে যায়, ওভার অ্যাক্টিং হয়ে যায়, তখন সেখানে আনএক্সপেক্টেড দুর্ঘটনা ঘটে যায়। যেটা নর্মালি আপনি যখন আপনার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জানেন যে হি ইজ মাই এনিমি, হি ইজ মাই অপোনেন্ট, তো তার সঙ্গে যখন আমি ফাইট করব তখন আমার একটা মানসিক প্রস্তুতি থাকে। কিন্তু ইউ আর মাই ব্রাদার, তো আপনার সঙ্গে আমি যা কিছু করছি জাস্ট ফর এন্টারটেইন, মানুষকে এন্টারটেইন দেওয়ার জন্য। সুতরাং এন্টারটেইন দিতে গিয়ে যে যুদ্ধ হয়, ফাইটিং হয়, এখানে ক্ষয়ক্ষতি হয়। মানে ফাইট করাচ্ছে নর্মালি জেনুইন যুদ্ধ করার চেয়ে মানে যাকে বলা অভিনয়ের যে যুদ্ধ, এতে ক্ষয়ক্ষতি হয় খুব বেশি। তো সেই দিক থেকে এখন সরকারের মাত্র 2 মাস বয়স,
এই সময়ের মধ্যে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেছে, ন্যাচারালি অনেকগুলো ডিজাস্টার হয়েছে প্রকৃতিতে, পৃথিবীতে যুদ্ধের কারণে অনেকগুলো ডিজাস্টার হয়ে গেছে, সরকারের অনভিজ্ঞতার কারণে অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। বিগত সরকারের যে সমস্যাগুলো, ইউনিট সরকারের এবং শেখ হাসিনা সরকারের যে লায়াবিলিটিসগুলো আছে, এই সরকারের উপরে একেবারে জগদ্দল পাথরের মতো উপর চেপে বসছে। আর এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করার কোনো ম্যাজিক তাদের হাতে নেই। তো ম্যাজিক হাতে নেই, বরং এই সমস্যা দিন দিন বাড়ছে। তো সেই দিক থেকে আশা, সম্ভাবনা, বিনোদিত হওয়া সব মিলিয়ে একটা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে। মানে এটা হচ্ছে আপনার গত 2-3 মাসের মূল্যায়ন। রাইট। আমি তাহলে একটু সোহরাব হাসান ওনার একটু বিশ্লেষণটা শুনে আসি। যেভাবে গোলাম মাওলা রনি ব্যাখ্যা করছিলেন যে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, সেটা নিয়ে নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করবেন, কিন্তু একই সঙ্গে এটাও তো নিশ্চয়ই আমি জানতে চাইবই যে একই যে প্রশ্নটা রেখেছিলাম যে প্রধানমন্ত্রী সরল স্বীকারোক্তি দিচ্ছেন যে আসলে তিনি যে চেয়ারটি অলঙ্কৃত করছেন বা যে চেয়ারটিতে বসছেন, সেই চেয়ারটির একটা আলাদা উত্তাপ আছে। প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য হয়েছেন, প্রথমবারের মন্ত্রী, এবং প্রথমবারের মতোই তিনি আঁচটা মানে টের পাচ্ছেন। কিন্তু তার আশপাশে গত 2 মাসে যারা ছিলেন বা যারা বিভিন্ন মন্ত্রীর পদ নিয়েছেন বা সংসদ সদস্যের পদ নিয়েছেন, আপনি নিশ্চয়ই খুব ক্লোজলি ফলো করেছেন, তারা কি তাদের দায়িত্ব বা তারা তাদের পদের আঁচটাকে বুঝতে পারছেন কিনা বা তাদের কথাবার্তা এটা স্পষ্ট হয় কিনা? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা গোলাম মাওলা রনিকে, সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি যে বিশ্লেষণ করলেন তার উপসংহারে কিন্তু ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। প্রধান সংসদ নেতা তার সমাপনী ভাষণে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটা ঠিক আছে। একসঙ্গে চলার কথা বলেছেন, ব্যর্থ হলে উভয়ই হবে, সফল হলেও উভয়ই হবে, এটাও বলেছেন। কিন্তু কোথায় যেন একটা ফাঁক আছে। এরকম তিনি নিজেকে প্রথমত হচ্ছে যে তিনি ওই চেয়ারের উত্তপ্ত করার কথা বলে, যে প্রধানমন্ত্রীর বা সংসদ নেতার চেয়ারটি উত্তপ্ত, এটি বলে কিন্তু তিনি কি দেশের এই চলমান যে সংকট সমস্যা এটিকে এড়াতে চেয়েছেন? বিরোধী দলকে এক ধরনের সতর্ক বাণী উচ্চারণ করতে চেয়েছেন বিরোধী দলের প্রতি, যে খুব বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না। আমার মনে হয় উনি চেষ্টা করেছেন যে মানে চেয়ারের যে আঁচ, একজন ওই পদে বসে দায়িত্ব নিতে গিয়ে যত ধরনের চাপ ফেস করতে, আবার এটাও হতে পারে, আমরা অনেক দিক থেকেই দেখতে পারি। আমার একটা গল্প আর রনি ভাইয়ের মতো যে পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে, সারা রাতও এর বন্দনাও করতে পারি, আবার নিন্দাও করতে পারি। আমরা বন্দনাও করতে চাই না, নিন্দাও করতে চাই না। এক হচ্ছে গত 2 মাসে সংসদে যেসব বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, কোথাও কোথাও মাত্রাতিরিক্ত, কোথাও কোথাও সহনীয়, এই বিতর্ক কিন্তু প্রধানমন্ত্রী বা সংসদ নেতা দেখেননি, দেখেছেন, শোনেননি, শুনেছেন, কিন্তু তার প্রতিক্রিয়াটা কী ছিল? এবং প্রধানমন্ত্রী বা সংসদ নেতা না চাইলে এই বিতর্ক হতে পারত। সুতরাং এর মধ্যে কিন্তু আছে। অর্থাৎ গত কয়েকদিনে যে উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তপ্ত কথাবার্তা এবং ইতিহাস নিয়ে মূলত, সেখানে কিন্তু এক ধরনের বিরোধী দলকে আয়নায় মুখ দেখার কথা বলেছেন, তার অতীত স্মরণ করিয়ে দিয়েছেন, এবং এক ধরনের যে হয়তো প্রচ্ছন্ন ভয়ও দেখিয়েছেন। কারণ সরকারি দলের হাতে, প্রধানমন্ত্রীর হাতে কিন্তু একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। আমাদের অতীতের সব সংসদেই কিন্তু এর ব্যবহার, অপব্যবহার, অতি ব্যবহার আমরা দেখেছি। ওকে, আমি মনে করি যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে যেটা বলেছেন, সেটা যদি তিনি নিজেকে বলেন, সেটা কিন্তু আরও অনেক বেশি কার্যকর হবে, ফলদায়ক হবে। এই প্রথম অধিবেশনে জাতির এই মুহূর্তে যে সংকট, সেটা নিয়ে কিন্তু কথাবার্তা কম হয়েছে। জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। বিরোধী দল একবার মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল, সেটা আনতে দেয়নি সরকারি দল, বরং একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি না কমিটির ফল কী হয়েছে, যে 5 যে 10 কমিটি। আরেকটি কমিটির প্রস্তাব দিয়েছে, এখনও আজকে পর্যন্ত নিশ্চয়ই তারা নাম দেয়নি। সংবিধান সংশোধনে যে 17 সদস্যের কমিটির কথা সরকারি দল ঘোষণা করেছে, এবং তাদের বিরোধী দল এখনও নাম দেননি।
তাহলে সমস্যাটা রয়েই গেছে, কিন্তু অনাস্থার সমস্যা। প্রধানমন্ত্রীর এই শেষ বাক্যে যে আসুন আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে আমরা সফল হই, কারণ সফল হওয়া ছাড়া আমাদের বিকল্প নেই। বিকল্প আছে না, বিকল্প নেই, এটা হচ্ছে তার কথা। কিন্তু এই আহ্বানে কি সফল হলো, সমস্যার সমাধান হলো? কারণ যে আস্থার সংকট রয়েছে, বিশেষ করে জুলাই সনদ দিয়ে, সংস্কারকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারি দল একভাবে দেখে, বিরোধী দল আরেকভাবে দেখে, যে কারণে অনেকগুলো জরুরি অধ্যাদেশ কিন্তু বাতিল করা হয়েছে। সরকারি দল বলেছে এগুলো তারা সংশোধন করে আরও কী বলে উন্নত আকারে এটি সংসদে উপস্থাপন করা হবে। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই শঙ্কাটা রয়ে গেছে। মানে জুলাই অভ্যুত্থানের প্রধান 3টি লক্ষ্য কী ছিল? ন্যায় বিচার, আইনের শাসন এবং গণতন্ত্র। প্রথম হল ন্যায় বিচার, আইনের শাসন না হলে গণতন্ত্র হবে না। শুধু সংসদ কার্যকর হবে না, সংসদের সঙ্গে নির্বাহী বিভাগকেও সংসদের কাছে জবাবদিহি করতে হবে এবং তার সততা প্রমাণ করতে হবে। সোহরাব হোসেন, একটু আপনাকে থামাই। যে প্রসঙ্গটা আসছিল, বিশেষ করে গোলাম মাওলা রনির বক্তব্যে, যেহেতু তিনি দীর্ঘদিন সংসদে ছিলেন, যেই পার্লামেন্টে তিনি ছিলেন সেই পার্লামেন্টের চেহারা তো অলমোস্ট সবাই জানি, যে বলা হয় যে এক ধরনের গৃহপালিত একটা দল ছিল, বিরোধী দল, ফলে এক ধরনের 9th পার্লামেন্ট ওটা ছিল, ইট ওয়াজ ভেরি ভাইব্রেন্ট। আচ্ছা, ভাইব্রেন্ট ছিল। অবশ্যই 9th আচ্ছা, ঠিক আছে, ভাইব্রেন্ট ছিল। আমি বরং এই সংসদ নিয়ে যেহেতু আপনার প্রশ্ন আছে, ফলে আমাদের সহকর্মী নয়ন আদিত্য তিনি এই পার্লামেন্ট ফলো করেছেন, তার কাছ থেকেও শুনবো যে যেটা দেখেছেন, হয় না পার্লামেন্টের করিডোরে ভেতরে আসলে আসল চেহারাটা বোঝা যায়, সেটা নিশ্চয়ই আমাদের নয়ন আদিত্য আমাদেরকে বলতে পারবেন। পরে বলছিলাম যে আজকের অধিবেশনের বিষয়ে, ফলে গোলাম মাওলা রনি এবং সোহরাব হোসেন, আপনাদেরকে বলবো যে আমরা আরেকবার একটা প্রতিবেদন দেখে নিই, কারণ আজকেও আলোচনায় ৭১কে কটাক্ষ করা নিয়ে বা জুলাই অভ্যুত্থান নিয়ে, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব না দেয়া নিয়ে বেশ কিছু কার্যক্রম চলেছে। সেটা দেখি, তার মনে হয় আমরা এর থেকে আরও বেশ কিছু আলোচনার খোরাক পাবো। আমরা প্রতিবেদনটি দেখি। গত 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 25 কার্যদিবসের এই অধিবেশন শেষ হলো বৃহস্পতিবার রাতে। এবারের পুরো অধিবেশনই মুক্তিযুদ্ধ, রাজাকার, 1971-72-এর সংবিধান এবং জুলাই অভ্যুত্থান নিয়ে সংসদ ছিল সরগরম। বিশেষ করে মুক্তিযুদ্ধে বিরোধী দল জামাতের ভূমিকা নিয়ে সরকারি দলের অনেক সদস্যই সমালোচনার মুখর হন। এই ইস্যুতে হট্টগোল হয়। অধিবেশনের সমাপনী দিনেও বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১কে নিয়ে কেউ কটাক্ষ করলে তা বিএনপির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এমন কথা কেউ মেনে নেবে না বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয় তখন তো অবশ্যই মাননীয় স্পিকার আমরাও কষ্ট পাই। আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটি দল শেষ হয়ে গেছে। জুলাইয়ের চেতনা নিয়ে যেন সেরকম কিছু না হয়। নতুন দলের নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতি করছে পুরানো বন্দোবস্তের আদলে। জুলাই যোদ্ধারা আওয়ামী যোদ্ধার সাথে সাক্ষাৎ মোলাকাত করতে যায় চট্টগ্রামে, আমি বলতে চাচ্ছি না, এটা আমার বলা ঠিকও না। সুতরাং বন্দোবস্ত নতুন হলে রীতিনীতি, সুরত, আদলও নতুন হতে হবে। নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিএনপি। এই দলের বেঞ্চে আছেন তারা বোধহয় আওয়ামী লীগ থেকে, আর আমরা এদিকে যারা আছি তারা বোধহয় জামাত বিএনপি। কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা বিরোধী দলে ছিলাম, তখন আওয়ামী লীগ যে ভাষায়, যে ভঙ্গিতে, যে স্পিরিটে জামাত যে বিষয়ে জামাতের বিরুদ্ধে বলতো এবং কন্ডেম করতো, ঠিক আজকে সরকারি দলের ওই সাইড থেকে একই ধরনের আচরণ আমরা লক্ষ্য। নিয়ম অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মাঝখানে 60 দিনের বেশি বিরতি থাকে না। সেই হিসেবে আগামী জুনের শুরুতে বসতে পারে সংসদের বাজেট অধিবেশন।
মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। ধন্যবাদ। আমার প্রতিবেদনটি দেখছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা যে বক্তব্য, তিনি এখনই বলছেন যে বিএনপির মধ্যে তারা আওয়ামী লীগের ছায়া দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটা তো নিশ্চয়ই আলোচনায় করবই, কিন্তু পাশাপাশি একটু নয়নাদিত্যকে যোগ করে নিই। নিশ্চয়ই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই। আমরা শুনে নিই। নয়নাদিত্য, আমরা যা টেলিভিশনের পর্দায় দেখি যেমন সংসদ আর করিডোরের সংসদ কীরকম, আপনি কেমন দেখেন আসলে সেখানে? দুটি ভাগ রয়েছে। এখন আপনি যে পার্লামেন্টের কথা বলেন, সেখানে যে গ্যালারি আছে সাংবাদিকদের, সেখান থেকে বসে পার্লামেন্টের ভেতরে যেসব আলোচনা হয় সেটিও গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দেখবার সুযোগ আছে। একই সঙ্গে করিডোরের কথা যেটি বলছেন, বাইরে যখন দুই পক্ষ একই সারি দিয়ে বেরিয়ে আসেন এবং তারপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখন কথা বলেন, সেই বিষয়গুলো নিয়ে তাদের সেখানকার যে কথাবার্তা কিংবা তাদের যে অভিযোগ, সে বিষয়গুলোও কিন্তু আমরা শুনি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এবং আজকে মোটামুটি বিরোধী দলের প্রধান থেকে শুরু করে বিরোধী দলীয় হুইপ যিনি আছেন এবং ট্রেজারি ব্রাঞ্চের যারা সিনিয়র নেতা আছেন, তারা প্রত্যেকেই অলমোস্ট কথা বলেছেন। এবং বাইরে বেরিয়ে আসবার পর আমাদের কথা হয়েছে এনসিপির আখতার হোসেনের সঙ্গে। আজকের প্রথম অধিবেশন শেষ হলো এবং 25টি কর্মদিবসের নানা ধরনের আলোচনা এবং তাদের মধ্যে যে বাকবিতণ্ডা, সে বিষয়গুলো নিয়েও গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল। তারা যেটি বলছেন, বিশেষ করে আখতার হোসেনের কথার মূল যে বিষয়গুলো ছিল, যে প্রাণবন্ত একটি সংসদ পেয়েছে, কিন্তু সেই সংসদে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা তার পরবর্তীতে বিভিন্ন কমিশন গঠন করা হলো, সেই কমিশনগুলো কেন গঠন করা হলো না, তা নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের প্রশ্নের জায়গা রয়েছে। অর্থাৎ আন্তরিকতার যে জায়গা, যেটি বারবার বলা হচ্ছে, যে তাদের পক্ষ থেকে যেটি বারবার অভিযোগ করা হচ্ছিল, যে সরকার কিংবা ট্রেজারি ব্রাঞ্চ যারা আছেন, তারা জুলাই অভ্যুত্থান এবং জুলাই সনদ নিয়ে আসলে খুব বেশি আন্তরিক নয়। সেই অভিযোগ কিন্তু আজকেও আখতার হোসেন করেছেন। তিনি বলছেন যে হ্যাঁ, সরকার দলের পক্ষ থেকে যে ধরনের আহ্বান জানানো হচ্ছে, যেভাবে একসঙ্গে কাজ করবার কথা বলা হচ্ছে, এটি ইতিবাচক, কিন্তু যখন প্রশ্ন আসছে বৈধতা দেবার কিংবা নতুন করে এই সংস্কারের প্রস্তাব যখন আসছে, তখন সেই জায়গা থেকে কিছু বিধি নিষেধের আড়ালে কিংবা সংবিধানের প্রসঙ্গ টেনে সেই জায়গাগুলোকে সরকারি দলের পক্ষ থেকে বিষয়গুলোকে প্রলম্বিত করা হচ্ছে কিংবা করতে চায় না, এ ধরনের অভিযোগ কিন্তু আজকেও। তার মানে কিছু কিছু বিষয়, আপনার কথা স্পষ্ট, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। কিছু কিছু বিষয়ে এখনও মত দ্বিমত থেকে গেছে, বিশেষ করে সংবিধান সংশোধন এবং সংস্কার প্রসঙ্গে এসে। মানে এই দুটোর তো আমি আসলে মোটা দাগে খুব একটা পার্থক্য করতে পারি না, বা আপনাদের কাছে পার্থক্য চোখে আসলে কীরকম সেটাও তো বিশ্লেষণ করবেন। কিন্তু আরেকটা দিকে শুনছিলেন যে যেভাবে জামাত বলছে যে বিএনপির মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখে, বিশেষ করে যখন স্বাধীনতার প্রসঙ্গটি আসে। আমরা শফিকুর রহমানের বক্তব্যে শুনছিলাম যে ইতিহাস নিয়ে কোপাকুপি তিনি বাদ দিতে বলছেন। প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিচ্ছেন, তার আগে তিনি বলছেন যে এটা বাদ দিতে হবে। এটাকে আসলে বাদ দেওয়া সম্ভব না, এটা বাদ দেওয়া সম্ভব না। এখানে আমরা সংসদ নিয়ে যে আবেগগুলো দেখতে পাচ্ছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন বা মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথাগুলো বলছেন, এটা সংসদীয় রাজনীতির যে ট্রেডিশন রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা দুনিয়াতে এটার ব্যতিক্রম। এভাবে আসলে সংসদ হবে না। এখানে মূল ব্যাপার হলো যে জাতির যখন কখনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসবে, যেমন দেখুন এই মুহূর্তে আমাদের জ্বালানির সংকট যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, বা কোনো একটা বিষয়ে অন্য একটা তৃতীয় যুদ্ধরত দেশকে সমর্থন দিতে হবে, কেবলমাত্র সেই ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল তারা ঐক্যমতে পৌঁছায়। কিন্তু ইন জেনারেল যেটা হয়, একে অপরের সঙ্গে তাদের একটা প্রচণ্ড প্রতিযোগিতা থাকবে, এবং সেই প্রতিযোগিতা যতটা ভাইব্র্যান্ট হবে, যতটা পয়েন্টিভ হবে এবং যতটা মেধাভিত্তিক হবে, এবং ওই ধরনের বিরোধিতার সঙ্গে যতটা জনকল্যাণের বিষয় থাকবে। যেমন দেখুন একটা ছোট সমস্যা হলো, বা কিংবা এখন আমাদের এই যে 35টি যে জেলা আছে যেগুলো হাওর অধ্যুষিত, গত কয়েকদিনের যে প্রচণ্ড বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে পুরো বোরো ফসলটা মার খেলো। এখন এটা নিয়ে যখন প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে জর্জরিত করা হতো যে আপনি এত জায়গায় যাচ্ছেন, আপনি কেন হাওড়ে যাচ্ছেন না, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। সেই কোশ্চেন বিরোধী দল করতে পারেনি। আবার এই মুহূর্তে যে মানে সমস্যাগুলো খুব বেশি আমাদের মনে করেন যে অ্যাড্রেস করা দরকার সরকারের পক্ষ থেকে, সেই
জিনিসগুলো তারা সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো করা হচ্ছে না। যেমন আমাদের ধরুন একটা তেলের সমস্যা গেল, আমরা এখন এই তেলের সমস্যাটা আমরা কেউ বুঝতে পারলাম না যে এই সমস্যাটা হঠাৎ করে তৈরি হলো কেন, আর হঠাৎ করে এই যে গত 2 দিন যাবৎ সেই সমস্যাটা নেই। আপনি লক্ষ্য করুন যে এটা কি দাম বাড়ানোর পরই সমস্যাটা নেই হয়ে নট লাইক দ্যাট, চক্রান্ত আরও পেছনে থাকতে পারে, জাস্ট আপনি সন্দেহ করার জন্য আমি বলতে পারি। আপনি ধরেন আমরা আমেরিকা থেকে 14টা বিমান কিনবো, 14টা বিমান কিনবো এবং তার জন্য আমাদের বর্তমান বাজার মূল্যে যেখানে আমাদের টাকা নেই, আমরা 36,000 কোটি টাকা $3.5 বিলিয়ন দিয়ে এগুলো কিনবো, যে মুহূর্তে এটা আমাদের দরকার নেই। তো এই বিষয়ে যখন আলোচনা হচ্ছে, এই আলোচনা যখন হচ্ছে ঠিক সেই সময়টিতেই দেখা গেল মানে এই সারা বাংলাদেশে ফুয়েল ক্রাইসিস শুরু হয়ে গেল, এবং এটা এমনভাবে সরকারকে পাজল করে ফেললো যে সরকার এটা মানে কোনো কিছুতেই কিছু করতে পারছে না। এর মধ্যে হঠাৎ করে সরকার ঘোষণা দিল, আজ থেকে 4-5 দিন আগে হঠাৎ করে সরকার ঘোষণা দিল যে মানে এই এপ্রিল মাসের 30 তারিখে আমরা তার সাথে চুক্তি স্বাক্ষর করব। যেদিন সরকার এই কথা বললো, তারপরের দিন পত্রপত্রিকায় বললো যে তেলের লাইনের যে ভিড় কমে যাচ্ছে। এবং আজকে যারা তেল আনতে গেছেন তারা সবাই জানেন যে আজকে চুক্তি স্বাক্ষর হলো, এবং আজকে পেট্রোল পাম্পগুলো তারা রীতিমতো গাড়ির জন্য হাহাকার করছে। কোনো পেট্রোল পাম্পে আজকে কোনো ভিড় ছিল না। নর্মালি আমি যে পেট্রোল পাম্প থেকে নেই সেখানে 20-25টা গাড়ি ইন জেনারেল সবসময় থাকে, আজকে দেখলাম মাত্র 4-5টা গাড়ি, এবং আমাকে পেয়ে ওরা মনে হলো যে নতুন জামাই পেলে যেভাবে মানুষ শ্বশুর খুশি হয়ে যায়, শাশুড়ি খুশি হয়ে যায়, আমাকে দেখে ও স্যার আপনি আসছেন, কত তেল নেবেন। রনি ভাই, আমাকে একটু খুব আগ্রহ লাগছে যে ধরেন 14টা উড়োজাহাজ বোয়িং কেনার সঙ্গে এই তেলের এই ক্রাইসিসটা হঠাৎ করে